প্রচুর প্রচুর পুরুষ মানুষ তাদের কিন্তু আজকে প্রোস্টেটের সমস্যা। প্রোস্টেট সমস্যা মানে বহু সমস্যা। তার জননেন্দ্রিয় গ্ল্যান্ড যেহেতু সেক্সুয়াল একটা অর্গ্যানের সঙ্গে যুক্ত প্রোস্টেট গ্ল্যান্ড, তার ফলে কি হচ্ছে বলুন তো, সেক্স লাইফ তো যাবেই এবং তার সঙ্গে সঙ্গে ইউরিন রিলেটেড প্রবলেম, সেখানেও কিন্তু প্রোস্টেট আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করবে। সেই সময় ডাক্তারবাবুরা বিভিন্ন সময় অপারেশনের কথা বলেন কিংবা ওষুধ দিয়ে ইনফ্ল্যামেশন বা এই যে বেড়ে যাওয়া শৈলী সেটাকে কম করার চেষ্টা করে। কারণ আমাদের এত মেডিকেল টার্মিনোলজিতে আমাদের বোঝা সম্ভব নয়, কিন্তু আমরা যদি প্রোস্টেট প্রবলেম হয়েও থাকে তাহলে তাকে আমরা সলিউশন কীভাবে করবো, ঘরে বসে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া। যদিও মেডিকেল সায়েন্সের এই ভাষা তারা বুঝতে পারবে কিনা আমরা জানি না। আমি এভাবে প্রচুর প্রোস্টেট প্রবলেম কিন্তু সলভ করেছি এবং আজও করি, এবং তারা কিন্তু উপকার পায়। ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া আমরা ঠিক করতে পারবো, সে ব্যাপারেই আমরা কথা বলছি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বেসিক্যালি আমরা কথা বলবো প্রোস্টেট নিয়ে। প্রোস্টেট একটা মেল বডি অর্গ্যান, এবং এই প্রোস্টেট কিন্তু আজকে প্রচুর মানুষের একটা ভয়ের কারণ তৈরি হয়েছে। প্রচুর প্রচুর পুরুষ মানুষ তাদের কিন্তু আজকে প্রোস্টেটের সমস্যা। প্রোস্টেট সমস্যা মানে বহু সমস্যা। তার জননেন্দ্রিয় গ্ল্যান্ড যেহেতু সেক্সুয়াল একটা অর্গ্যানের সঙ্গে যুক্ত প্রোস্টেট গ্ল্যান্ড, তার ফলে কি হচ্ছে বলুন তো, সেক্স লাইফ তো যাবেই এবং তার সঙ্গে সঙ্গে ইউরিন রিলেটেড প্রবলেম, সেখানেও কিন্তু প্রোস্টেট আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করবে। তো সেই প্রোস্টেট সম্বন্ধে জানতে হবে এবং তাকে কি করে বাড়িতে বসে ওষুধ ছাড়া ডাক্তার ছাড়া আমরা ঠিক করতে পারবো, সে ব্যাপারে আমরা কথা বলবো। একটু লিখে লিখে একটু পড়ে পড়ে আমরা জেনে নেব প্রোস্টেট কি, কেমন, কোথায় থাকে এবং সেটা কিভাবে খারাপ হয়, এবং খারাপ হলে আমরা কি করে বুঝবো যে প্রোস্টেটই খারাপ হয়েছে, তার কী কী টেস্ট আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। চলুন আমরা দেখে নিই প্রোস্টেটটা কেমন এবং কিভাবে আমাদের শরীরে কাজ করে। প্রোস্টেট যে গ্ল্যান্ডটা, সেটা বেসিক্যালি আমাদের যে ইউরিনারি যে ব্লাডার, সেই ব্লাডারের নিচে অবস্থান করে। এটা আমাদের ইউরিনারি ব্লাডার, মানে এইখানে ইউরিনটা এসে জমা থাকে। এবার ইউরিনারি ব্লাডার থেকে এই রাস্তা দিয়ে ইউরিনটা নিচে নেমে আসে। এই ইউরিনারি ব্লাডারের এই নিচে যে অংশটা, নিচের যে এই অংশটা একটা আখরোটের মতো দেখতে, এটাকে বলছি আমরা প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেটের নিচে এই যে জায়গাটা, এটাকে বলছে রেকটাম, কোলনের শেষ অংশ। এটা আমাদের মেল অর্গান, দ্যাট ইজ কল পেনিস। এটাকে টেস্টিকেল বলছি আমরা। তাহলে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, ছোট্ট একটা আখরোটের সাইজে, এই প্রোস্টেট গ্ল্যান্ডের যদি আয়তন বলি প্রায় 30 গ্রামের মতো একটা আয়তন। এর বেসিক্যালি কাজ কি, আমাদের শরীরের যে স্পার্ম বা সিমেন্স, সেটার একটা লিকুইড একটা প্রপোর্শনের এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসে, যেটা কিনা আমাদের সেক্সুয়াল রিলেশনশিপে স্মুথ বা সহযোগিতা করে, বা সিমেন্স যে হরমোন যেটা আছে সেটা ইউরিন এই যে রাস্তা দিয়ে যে আমাদের নিচে নামছে, দ্যাট ইজ উরেথ্রা। এই রাস্তার দুদিকে কিন্তু আমাদের এই গ্ল্যান্ডের অবস্থান। তার মানে একটা মুখ্য জায়গা আমাদের ইউরিনাল যে প্রবলেম হতে পারে যদি এই গ্ল্যান্ডের প্রবলেম হয়। তার মানে এই গ্ল্যান্ডের প্রবলেম হওয়া মানে ইউরিন রিলেটেড সমস্যা। এই গ্ল্যান্ডের প্রবলেম মানে আমাদের সিমেন্স যে পাস করে তার জন্য সমস্যা, এবং তার জন্য আমাদের ইউরিন ইনফেকশন হতে পারে, তার জন্য পেটে ব্যথা হতে পারে, কখনো এখান থেকে ব্লাড আসতে পারে, কখনো ফোঁটা ফোঁটা হয়তো আপনার ইউরিন পড়তে পারে, কিংবা ইউরিন করার সময় প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবেন হয়তো আপনি। তার কারণ এই প্রোস্টেট গ্ল্যান্ড ঠিকমতো করে কাজ করছে না। তার মানে প্রোস্টেট গ্ল্যান্ড যদি ঠিকমতো করে কাজ না করে তাহলে কিন্তু তার জন্য এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু খুব সাংঘাতিক সমস্যা। এবং রাত্রেবেলা হয়তো আপনি ঘুমিয়ে আছেন, অসাড়ে হয়তো আপনার ইউরিন পাস হতে পারে, বা আপনার হয়তো ইউরিন আর্সটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। যখন তখন ইউরিন পেলেও সঙ্গে সঙ্গে আপনাকে ছুটে টয়লেটে যেতে হবে। আপনি বাসে থাকুন, ট্রেনে থাকুন, সেই সময় যদি আপনি টয়লেটে যেতে না পারেন তাহলে কিন্তু আপনার কাপড়ে চোপড়ে ইউরিন চলে আসতে পারে। মানে এই সমস্যাটা আমাদের জীবনে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে যদি এটাকে আমরা সমাধান করতে না পারি। অনেক পুরুষ মানুষ দেখা যায় তারা কিন্তু এই প্রোস্টেট ক্যান্সারে তারা মারা যায়। তার মানে শুধুমাত্র এই প্রোস্টেটের সম্বন্ধে না জানা। আমাদের সোসাইটিতে
আমরা যেভাবে হার্ট নিয়ে, কিডনি নিয়ে, লাংস নিয়ে যেভাবে জেনেছি, আমরা যেভাবে আমাদের চোখ নিয়ে জানি, ব্রেন নিয়ে জানি, আমাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার নিয়ে জানি, আমরা কিন্তু অতখানি আমাদের প্রোস্টেট নিয়ে জানি না। তাহলে প্রোস্টেট সম্বন্ধে যদি আমাদের আইডিয়া থাকে তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে না। চলুন আমরা দেখে নিই প্রোস্টেট বেসিক্যালি কী কী কাজে লাগে আমাদের। রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেকেন্ড হেল্প মেকআপ সিমেন্স। বেসিক্যালি এই দুটো কাজ আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের। এবার এই দুটো কাজ কখন ব্যাহত হয় বা কিভাবে ব্যাহত হয় সেই ব্যাপারটা দেখতে পেলে আমরা বুঝতে পেরে যাব। প্রোস্টেট গ্ল্যান্ড যদি কোনো কারণে বড় হয়ে যায় তাহলে কী হবে, উরেথ্রা তারা ন্যারো হয়ে যাবে, রাস্তা আটকে যাবে, কিংবা ইনফ্ল্যামেশন, কোনো কারণে সোয়েলিং হয়ে গিয়ে অটো ইমিউন ডিজিজের জন্য ইনফ্ল্যামেশন বা কোনো রকম ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য আমাদের ইনফ্ল্যামেশন হতে পারে। তার ফলেও কিন্তু যে উরেথ্রা সেটা কিন্তু ন্যারো হয়ে যেতে পারে, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তার জন্য আমাদের কি হতে পারে, ইউরিন প্রবলেম হতে পারে, তার জন্য আমাদের পেন হতে পারে, ব্লাড আসতে পারে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে, কী ধরনের ইজাকুলেশনের প্রবলেম, আর্লি ইজাকুলেশন বা ইরেকশন ডিসফাংশন হতে পারে। এর জন্য কিন্তু আমরা বহু রকম ওষুধ খাই বা বিভিন্ন রকম ডাক্তারের কাছে যাই। বেসিক প্রবলেম কিন্তু আমাদের কি, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম। তার মানে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম থাকলে পুরুষ মানুষের সেক্সুয়াল প্রবলেম হবেই। এছাড়াও BPH মানে কি, বেনিয়ান প্রোস্টেটিক হাইপারপ্যালাসিয়া, এরকম যদি প্রবলেম, তার মানে কি বেসিক্যালি আর কিছুই নয়, একটা যদি টিউমার আমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডের আশপাশে হয় তাহলে কি হবে, তাহলেও কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আমরা দেখতে পাবো। সেই সময় ডাক্তারবাবুরা বিভিন্ন সময় অপারেশনের কথা বলেন, কিংবা ওষুধ দিয়ে ইনফ্ল্যামেশন বা এই যে বেড়ে যাওয়া সোয়েলিং সেটাকে কম করার চেষ্টা করে। এবারে আমরা দেখব এই যে প্রোস্টেট প্রবলেম, বেসিক্যালি এটাকে আমরা আইডেন্টিফাই করব কি করে, যে বেসিক্যালি এটা আমার প্রোস্টেট প্রবলেম, তো এটা আমরা বুঝবো কি করে। তার জন্য কিছু মেডিকেল পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করলেই আমরা বুঝতে পেরে যাব। PSA ব্লাড টেস্ট করেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোস্টেট বেড়েছে কিনা। এছাড়া ইউরিন টেস্ট, তার মাধ্যমেও আমরা বুঝতে পারবো। তাছাড়া MRI করেও আমরা বুঝতে পারবো। সিস্টোস্কোপি যদি আমরা করি তাতেও আমরা বুঝতে পারবো। একটা ক্যামেরা ঢুকিয়ে এইখানকার যে অবস্থানটা যদি আমরা দেখতে চাই তাতেও কিন্তু আমরা দেখতে পারবো। এছাড়া আমরা বায়োপসিও করতে পারি। তাহলে এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু আমরা এক্সামিন করতে পারি আমাদের প্রোস্টেট কতটা খারাপ হয়েছে বা আদৌ খারাপ হয়েছে কিনা, বা এটা প্রোস্টেট প্রবলেম কিনা সেটা আমরা দেখতে পারবো। এবারে আমি বেসিক্যালি যেটা আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যে আমরা তো এত টেকনিক্যাল জিনিসটা বুঝবো না যে কেন প্রোস্টেট হয়েছে, কী কারণে হয়েছে। যদি হয়েও থাকে তাহলে আমরা সমাধান কিভাবে পাবো সেটা কিন্তু আমাদের বড় ব্যাপার। ওই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখাতে চাই। বেসিক্যালি আমরা কিন্তু প্রোস্টেট সলিউশনটাকে বেশি করে বুঝবো, কারণ আমাদের এত মেডিকেল টার্মিনোলজি তো আমাদের বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা যদি প্রোস্টেট প্রবলেম হয়েও থাকে তাহলে তাকে আমরা সলিউশন কিভাবে করব, ঘরে বসে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। প্রথম প্রবলেম যেটা ঠিক করতে হবে, আমাদের শরীরের ইনফ্লেমেশনকে কম করতে হবে। ইনফ্লেমেশন মানে কি, প্রদাহ, প্রদাহকে কম করতে হবে। ফুলে যাওয়া মানে প্রোস্টেট গ্ল্যান্ড কোনো কারণে হয়তো ফুলে গেছে বা সোয়েলিং হয়েছে, রস জমে গেছে, এই যে সোয়েলিং, রস জমে যাওয়া, তাকে ঠিক করতে হবে। যদি আমাদের রেকটাম প্রেশারকে যদি আমরা ঠিক করতে পারি, কিভাবে, কোলন ডিটক্সের মাধ্যমে। যদি আমরা দেখি এটা কি, এটা হচ্ছে আমাদের রেকটাম, প্রোস্টেট আমাদের রেকটামের সামনে অবস্থিত। তাহলে রেকটাম যদি কোনো কারণে ফুলে যায় তাহলে কিন্তু কি হবে, প্রোস্টেটের উপরে প্রেশার আসবে। তাহলে প্রোস্টেটের উপরে প্রেশার কমাতে গেলে
আমাদের রেকটামের প্রেশার কমাতে হবে। রেকটামের প্রেশার কী করে কমাবো আমরা? কোলন ডিটক্সিফিকেশনের মাধ্যমে। কিংবা সোয়েলিং যদি আমাদেরকে কমাতে হয় তার জন্য কি করতে হতে পারে? হট বাথ বা আমরা চাইলে একটা গরম জলের গামলাতে বসে থাকতে পারি প্রতিদিন 1 ঘন্টা করে, যে গরম জলটা সহ্য করা যাবে। সোয়েলিং এবং ইনফ্লেমেশন এই দুটোই কিন্তু কমতে পারে আমাদের এই হট বাথ বা গরম জলে বসে থেকে। অনেকের হয়তো মনে হতে পারে এত বড় বড় ডক্টর তারা সারাতে পারছে না, শুধুমাত্র গরম জলে বসে থাকলে ঠিক হবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, তার কারণ গরম জল মানে আমাদের টেম্পারেচারকে বাড়াবে। টেম্পারেচার বাড়লেই আমাদের যে ইমিউনিটি পাওয়ার তারা কিন্তু শান্ত হবে, আর শান্ত হলেই আমাদের ইনফ্লেমেশন এবং সোয়েলিং দুটোই কমতে পারে। আর সোয়েলিং যদি কমে তাহলে কি হবে? আমাদের রেকটাম আস্তে আস্তে কী হবে? ছোট হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে রাস্তাটা যেটা বন্ধ হয়েছিল সেটা কিন্তু খুলে যেতে পারে, আর এটা খুলে গেলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ। তাহলে এইটা খুলতে গেলে আমাদেরকে প্রদাহকে কম করতে হবে বা সোয়েলিংকে কম করতে হবে। মেজর পোর্শনে যেটা আমি দেখেছি আমার প্রচুর পেশেন্টদের ক্ষেত্রে, তাদের রেকটাম প্রেশারটা এতটা বেড়ে যায়, রেকটামের প্রেশার বাড়লে সেটা কিন্তু আমাদের চলে আসে পোস্টেটের ওপরে, আর পোস্টেটের প্রেশার চলে এলে অটোমেটিক রাস্তা বন্ধ হয়ে যাবে। আমাদের যে পেট সেটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি নয় যে এটা একটা আলাদা ঘর, তার পাশে একটা আলাদা ঘর, তার দেওয়াল দেওয়া আছে। যেহেতু আমাদের পেট নরম মাংস দিয়ে তৈরি, তুলতুলে নরম, তার ফলে কোথাও একটা প্রেশার পড়লে তার প্রেশার কিন্তু আরেকটা জায়গায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে। যদিও মেডিকেল সায়েন্সের এই ভাষা তারা বুঝতে পারবে কিনা আমরা জানি না। আমি এভাবে প্রচুর পোস্টেট প্রবলেমকে কিন্তু সলভ করেছি এবং আজও করি, এবং তারা কিন্তু উপকার পায়। এবারে এই জিনিসগুলো আমরা কিভাবে করব চলুন সেটা একটু দেখে নিই। আমরা কথা বলছি প্রোস্টেটকে কি করে ঠিক করব। প্রথম যেভাবে ঠিক করা যায় কোলন ডিটক্সিফিকেশনের মাধ্যমে। কোলন ডিটক্স, কারণ লাখো লাখো মানুষের যেটা মেজর প্রবলেম, কোলন খারাপ হওয়ার জন্য পেটের যে প্রেশার, বায়ুর প্রেশার, যেটাকে আমরা কাফা পিত্ত ভাতা বলছি, ভাতার প্রেশার বা বায়ুর প্রেশার বেড়ে গেলে আমাদের কিন্তু প্রোস্টেট রিলেটেড প্রবলেম হবেই। তাহলে কোলন ডিটক্স করে আমাদের কি করতে হবে? এই কোলনকে ক্লিন রাখতে হবে। সেকেন্ড, আমাদের লিভার ডিটক্স। লিভার ডিটক্স কেন? লিভার ডিটক্স মানে লিভারের মধ্যে প্রচুর কিন্তু ফ্যাট জমে যায়, এবং সেই ফ্যাট আমাদের শরীর বা আমাদের অতিরিক্ত খাবার লিভার কি করে? ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে এলডিএল ট্রাইগ্লিসারাইড হিসেবে। তার মানে শরীরের অতিরিক্ত ফ্যাট যেটা প্রয়োজন নয় সেটা কিন্তু আমাদের শরীরের প্রোস্টেটের ক্ষেত্রে ক্ষতিকারক। তার জন্য কিন্তু আমাদেরকে লিভার ডিটক্স করে থাকতে হবে। লিভার ডিটক্সের মাধ্যমে আমরা আমাদের শরীরের মেটাবলিক সিনড্রোম রিলেটেড প্রবলেমকে ঠিক করতে পারবো। এছাড়া ফ্যাট কন্ট্রোল, তার মানে কোথাও না কোথাও আমাদের শরীরের অতিরিক্ত ফ্যাট সেটাও কিন্তু আমাদের প্রোস্টেটকে ডিস্টার্ব করছে। এবারে এই যে প্রোস্টেট গ্ল্যান্ড যে প্রদাহ তাকে ঠিক করতে পারবে কিন্তু গ্রিন জুস। গ্রিন জুস আমরা বিভিন্ন পাতার রস, ধনে পাতা হোক, পুদিনা পাতা হোক, সজনে পাতা হোক, লাউ পাতা হোক, কুমড়ো পাতা হোক, তার যে গ্রিন জুস, তার যে রস আমরা যদি প্রতিদিন ব্যবহার করি তাতেও কিন্তু আমাদের ইনফ্লামেশন কম হতে পারে। ফিফথ, অ্যানিমেল এক্সারসাইজ। অ্যানিমেল এক্সারসাইজটা কি? অ্যানিমেল এক্সারসাইজ হচ্ছে যদি আমরা আমাদের রেকটামটাকে আমরা যদি ভেতরের দিকে টানি, শ্বাসটাকে ছেড়ে দেওয়ার পরে রেকটামটাকে যদি আমরা খুব জোরে ভেতর দিকে টানি, তাহলে আমাদের ওই যে পেশিগুলো আছে, ওখানকার যে গ্ল্যান্ডগুলো আছে সেটা কিন্তু ভেতর দিকে খানিকটা টানা হয়। তাহলে এই যে এক্সারসাইজটা এটাকে বলা হচ্ছে অ্যানিমেল এক্সারসাইজ। এই অ্যানিমেল এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গায় মাসেলকে ব্লাড সার্কুলেশন করতে সহযোগিতা করতে পারি। মানে আমরা নিঃশ্বাস ছেড়ে দিলাম, দিয়ে আমরা কি করলাম? আমাদের এই যে রেকটামের এই জায়গাটাকে আমরা ভেতর দিকে টানার চেষ্টা করলাম। এছাড়া আমরা যখন ইউরিন পাস করছি, স্টার্ট অ্যান্ড স্টপ যে এক্সারসাইজ, স্টার্ট অ্যান্ড স্টপ এক্সারসাইজ মানে কি? সাপোজ আপনি ইউরিন করছেন, অল অন আ সাডেন সেটাকে স্টপ করে দিলেন, আবার কিছুক্ষণ পর সেটাকে স্টার্ট করলেন। তার মানে এই যে ফাংশন স্টার্ট অ্যান্ড স্টপ, তার মানে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন ইউরিনকে। তাতে কি হবে? তাতে এখানকার যে মাসেল,
যে মাসেল কোনো কারণে সোয়েলিং হয়ে গিয়ে বা ডিটাচ হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন প্রপার করতে পারছে না, আমরা এই স্টার্ট অ্যান্ড স্টপ এই প্রসেসে আমরা কি করতে পারি, এই এলাকার মাসেলকে বেশি বেশি ব্লাড সার্কুলেশন পাঠিয়ে তাকে আমরা অনেক অ্যাক্টিভ করতে পারি, যার ফলে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড বা তাদের যে ব্লাড সার্কুলেশন সেটা প্রপার হতে পারে। সেখান থেকে আমরা সোয়েলিংকে কম করতে পারি কিংবা ইনফ্লামেশনকে কম করতে পারি। এছাড়া সেভেন্থ, আমাদের কিন্তু অ্যালকোহল বা সেক্স মেডিসিন বন্ধ রাখতে হবে বা বন্ধ করতে হবে। বহু এমন সেক্স মেডিসিন আছে যেটা বিভিন্ন মানুষ হয়তো খান, নিয়মিত খান, ভাইগ্রা বা আরও বিভিন্ন রকম মেডিসিন। সেটা কি করে, আমাদের সেক্সুয়াল অর্গান এই জায়গায় নার্ভাস সিস্টেমের ওপরে বিশেষ প্রভাব তৈরি করে। সেই প্রভাবের ফলে কে ডিস্টার্ব হয়, প্রোস্টেট গ্ল্যান্ড। তার ফলে কিন্তু আপনি দেখবেন যে যদি আপনি সেক্সুয়াল মেডিসিন খান বা ভাইগ্রা বা বিভিন্ন রকম ধরনের উত্তেজক মেডিসিন যদি বেশি বেশি করে ব্যবহার করেন, তাহলেও কিন্তু প্রোস্টেট ইনফ্লেম হয়ে যেতে পারে। এবং এই ইনফ্লেম প্রোস্টেট হয়ে গেলেই ইউরিনের প্রবলেম, আপনি জোর করে ইউরিন করতে চাইবেন, হবে না। তার ফলে হয়তো কোনো কারণে আপনার শরীরে কষ্ট হবে, ব্যথা হবে, কখনো কখনো এত জোরে ইউরিন করতে গিয়ে ব্লাড বেরিয়ে আসতে পারে বা আপনার ফোঁটা ফোঁটা ইউরিন আসতে পারে। মানে বুঝতে পারছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে মেনটেন করতে হবে যদি আমরা প্রোস্টেট হেলথটাকে সুন্দর করে রাখতে চাই। প্রোস্টেট সমস্যার জন্য আমাদের যে ফুড সলিউশন সেটা কেমন হবে, সেটা খুবই সহজ। তার কারণ আমাদের ফর্মুলা বাঁচা ইকুয়াল টু কাঁচা। কাঁচা খাবার আমাদেরকে বেশি করে খেতে হবে। কাঁচা খাবার কি করবে, ইনফ্লামেশন কম করবে, রেকটামের প্রবলেম সলভ করবে। সেকেন্ড, আমাদের শরীরের যাবতীয় যে সমস্যা বা কান্না, তার কারণ কি, বাড়ির রান্না। তার মানে রান্না করা খাবার আমাকে কমাতে হবে। অ্যান্ড ফর্মুলা 3, চাল ও গম আমরা খাবো কিন্তু খুব কম। কেন বলুন তো? কারণ চাল গম হচ্ছে আমাদের শরীরে বেসিক্যালি গ্লুকোজ মাত্রাকে বাড়িয়ে দেয়। গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায়, আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যাবে বা সোয়েলিংয়ের মাত্রা বেড়ে যাবে। সেই জন্য চাল জাতীয় খাবার মানে চিড়ে, মুড়ি, ভাত, গমের তৈরি রুটি, আটা, ময়দা, বিস্কিট, পাউরুটি আমাদের কম করে খেতে হবে। সেই জন্য আমাদের কাঁচা খাবার সকাল থেকে রাত্রি অবধি যতটা সম্ভব সেটা আপনারা খেতে পারেন। আমি fionaherbal.com বা dharasamir.com-এ আপনার ফুড প্যাটার্ন নিয়ে বা ফুড চার্ট নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছি। আপনি চাইলে সেখান থেকে ডিটেলস দেখতে পারেন। আমরা যদি ছোটোখাটো এই নিয়মগুলো মেনে চলি, তাহলে খুব সহজেই আমরা বাড়িতে বসেই মেডিসিন ছাড়া, ডাক্তার ছাড়া কিন্তু আমরা প্রোস্টেটকে ঠিক করতে পারবো। তার মানে যেটা কনক্লুশন দাঁড়ালো, আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডকে বড় হতে দেওয়া যাবে না। প্রোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, তাকে ছোট করতে হবে। ছোট করার জন্য আমাদের কি ছিল, হট বাথ বা আমরা একটা গরম জলের গামলাতে বসে থাকতে পারি 1 ঘন্টা। তাতে কি হবে, ইনফ্লামেশন কমবে। তার সঙ্গে কি করব, কোলন ডিটক্সিফিকেশন করব। তাতে কি হবে, আমাদের রেকটামের যে প্রেশার, সেই প্রেশার কমলে আমাদের প্রোস্টেট অনেকটা ছোট হয়ে যাবে। কোলন ডিটক্স ছাড়া আমরা লিভার ডিটক্স করেও কিন্তু আমাদের প্রোস্টেট প্রবলেমকে সলভ করতে পারবো। তাহলে কাঁচা খাবার, হট বাথ থেরাপি, কোলন ডিটক্স অ্যান্ড লিভার ডিটক্স এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমাদের প্রোস্টেটকে ঠিক করতে পারবো। প্রোস্টেটের যদি আরও বিশেষ সমাধান চান, তাহলে dharasamir.com কিংবা fionaherbal.com সেখানে আপনারা যান। ওয়েবসাইটে গেলে কিছু প্রশ্নের সহজ উত্তর দিলে আপনি পাবেন সমাধান। বা যদি আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার লেখা প্রচুর বই, যেমন বাঁচা মানে কাঁচা, সুস্থ জীবন শরীর ও মন, কিংবা খাবার যখন ওষুধ, এই সমস্ত বইগুলো পড়তে পারেন। সেখান থেকেও আপনারা অনেক বেশি আইডিয়া পাবেন। তাহলে এই সমস্ত বই কেনার আগে আপনারা দেখে নেবেন ISBN নাম্বার কিংবা পাবলিকেশন ল্যামিনারিসের সেন্টার। কারণ প্রচুর বই নকল বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেই বইগুলো পড়লে আপনার শরীর খারাপ হবে, মাথাও খারাপ হবে। এরকম ভিডিও আমরা আরও অনেক আপনাদের সামনে নিয়ে আসবো। আর যদি আপনার কোনো বিশেষ পরামর্শ থাকে বা যদি এরকম কোনো স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম নিয়ে আপনার কোনো উপদেশ থাকে, আপনি জানাতে পারেন। তাহলে সেই ভিডিওগুলোকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে আবার ডিসকাস করতে পারি এবং কিভাবে সেই সমস্ত প্রবলেম থেকে আমরা ঘরে বসে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া সুস্থ হতে পারবো, সেই ব্যাপারে নিয়ে কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। নমস্কার।